তো এখানে মূল প্রবলেম হচ্ছে লাস্ট লাইন যদি তুমি তাড়াহুড়া করে করতে গিয়ে কোনো কারণে ভুল লেখো তাহলেই কিন্তু নাম্বারটা দিবে না। আচ্ছা যাই হোক, তাহলে এরপর আমাদের জন্য যে প্রশ্নটা অপেক্ষা করতেছে সেটা আমরা একটু দেখি। নাম্বার বলছে কি x⁻6 মাইনাস 3x³ প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা পুরাটা একদম এই ঘ নাম্বারের মতো x⁻4 মাইনাস x² মাইনাস 1 ইকুয়াল টু 3, খালি একটা জায়গাতে চেঞ্জ, সেটা হচ্ছে এটাকে যখন আমি দ্বিঘাত বানাবো তখন আমাকে এইভাবে বানাইতে হবে x³ হোল স্কোয়ার, এভাবে লিখতে পারবো। কেন? কারণ এখানে 3 দুগুণে হচ্ছে 6, তারপরে আমরা মাইনাস 3x³ যেমন আছে তেমন রেখে দিব, প্লাস 3 ইকুয়াল টু 0 যেমন আছে তেমন রেখে দিব। তো প্রথমেই দেখি এটা দ্বিঘাত সমীকরণের পর্যায়ে পরে সেটা আমরা কেমনে বুঝবো। x এর পাওয়ার হচ্ছে 6, তাহলে মাঝখানে যে পদটা থাকবে সেটাতে 6 এর অর্ধেক থাকতে হবে, আর 6 এর অর্ধেক হচ্ছে 3, যা এখানে ঠিকঠাকভাবে আছে, আর এখানে কিন্তু x এর বংশই নেই, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ, আর আমরা তাকে দ্বিঘাত সমীকরণের ফরমেশনে ফেলার চেষ্টা করছি। তাহলে এখানে আমি যখন সমাধান করতে চাইবো তখন x³ ইকুয়াল টু বেরোবে, তাহলে x³ ইকুয়াল টু কত আসবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস বি হচ্ছে কত, মাইনাস এখানে মাইনাস বি হচ্ছে -3, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হচ্ছে -3 হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে এখানে 1 আর c হচ্ছে 3, তাহলে 1 3, ওকে, ডিভাইড বাই 2a, এ হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি মাইনাস মাইনাসে প্লাস 3 আর প্লাস মাইনাস রুট ওভার, এটা হবে 9 থেকে যদি 12 চলে যায় তাহলে আমরা -3 পাবো, এসব যোগ বিয়োগ নিজেরা বুঝবো, 2 ইকুয়াল টু, এবার এখানের মূল প্রবলেমটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, একটু পরে কথা বলি সেটা নিয়ে। এখানে আমরা পাচ্ছি 3 প্লাস মাইনাস, এটাকে আমি লিখতে পারি i√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, এবার আমি এটাকে দুই ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে প্লাস মাইনাস i√3/2। ওকে, এখন এখানের যে মূল প্রবলেম সেটা হচ্ছে আমরা এই যে √3/2 এটাকে আমি চাইলে সাইনে পরিণত করতে পারি, কিন্তু 3/2 এটা কোনো ডিগ্রির মান আমাদের জানা নাই, যার কারণে আমরা এটাকে এক্ষুনি সরাসরি সমাধানে আনতে পারবো না, আমাদেরকে একটু বুদ্ধি খাটাইতে হবে। আচ্ছা, তো আমরা দেখি যে কি বুদ্ধিটা আমরা খাটাইতে পারি। তো আমি এই লাইনে না আসলে আমি বুঝতে পারতাম না যে আসলে বুদ্ধিটা খাটাইতে হবে, তো আমি কি করতেছি, এটা একটু মুছে দিই, কারণ এক্ষুনি এই লাইনে আসা যাবে না। আমি করব কি, এই যে 3 দেখা যাচ্ছে, 3কে আমি চাইলে এভাবে লিখতে পারি √3 ইন্টু √3 প্লাস মাইনাস i√3 ডিভাইডেড বাই 2, এভাবে লিখতে পারি। কেন? কারণ √3 ইন্টু √3 একটু খেয়াল করি, √3 ইন্টু √3 ইকুয়াল টু হচ্ছে √3 হোল স্কোয়ার, আর স্কোয়ার রুটে কাটা গেলে শুধুই 3, তার মানে 3কে আমরা চাইলে √3 ইন্টু √3 লিখতে পারি। ওকে, তো এখন আমি একটা কাজ করি, এখান থেকে √3 কমন নিব, দুজন থেকে √3 যদি কমন নিই তাহলে প্রথম জনের কাছে একটা √3 থেকে যায়, প্লাস মাইনাস দ্বিতীয় জনের কাছে থাকে খালি i√3 তো কমন নিয়ে নিছি, আর নিচে থাকবে খালি 2। ওকে, এবার ঘটনা কি দাঁড়াইলো, আমি এইভাবে লিখতে পারি লাইনটাকে পাশের, আচ্ছা নিচে লিখি √3 এখানে থাক, আর এই ব্র্যাকেটে আমি এভাবে লিখতে পারবো √3 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস i ডিভাইডেড বাই 2, এভাবে লিখতে পারবো। অর্থাৎ এই √3 তো ওর সাথে গুণ সম্পর্ক, তো ওকে এখানে রেখে গুণ সম্পর্কেই রাখছি, আর এই দুইজনকে একই মায়ের দুই সন্তান সিস্টেমে আমি দুই ভাগ করে দিলাম। ওকে, এবার আমি এই অঙ্কের সাইন এবং কজের দিকে চলে যাব। ওকে, সাইন এবং কজ কিভাবে আনতে পারি, তাহলে এখানে দেখি এই যে √3 তার জায়গায় থাক, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আর এই যে দেখা যাচ্ছে √3/2, এটা হচ্ছে কজ বানাইতে হবে, তাই না, যেটার সাথে আই নাই তাকে কজ বানাইতে হয়, তাহলে √3/2 হচ্ছে কজ 30 ডিগ্রির মান, তাই না, তাহলে কজ 30 ডিগ্রি মান হচ্ছে π/6, আর প্লাস মাইনাস আই যদি রেখে দিই, তাহলে এই যে আই রেখে দিছি, তাহলে এখানে আর বাকি আছে হাফ, আর ওটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, তাহলে সাইন π/6 হচ্ছে 30 ডিগ্রির মান। ব্যাস, তাহলে একটু আগে দেখি আমি যখন এই লাইন থেকে এইভাবে করছিলাম যে 3/2 প্লাস মাইনাস √3/2i, এভাবে যখন করতেছিলাম তখন আমি কিন্তু কোনো মান খুঁজে পাচ্ছিলাম না যে সাইন বানাবো কজ বানাবো কিভাবে, কারণ আমি ওকে চাইলে সাইন বানাইতে পারি, √3/2টা সাইন 60 ডিগ্রির মান, কিন্তু এটা কজ কত ডিগ্রির মান, যার কারণে এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই করছি, আর ওই বুদ্ধির কারণে এখন দেখা যাচ্ছে আমরা সাইন এবং কজে ঠিকঠাকভাবে আনতে পারছি। ওকে, তো বাম পাশে কিন্তু x³ পড়েই ছিল, তাই না, তাহলে এটা প্রত্যেক লাইনে আমি লিখে আসতে পারি বাম পাশে, ওইখান থেকে আমি আবার x এ পরিণত করব, তাহলে এটা যদি x হয়ে যায় তাহলে এই পুরা রাশিটার উপরে √3 cos π/6 প্লাস মাইনাস i sin π/6
হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, কারণ এদিকে যেটা 3 ওদিকে গেলে সেটা 1/3 হয়ে যায়। এটা আমরা শিখছি আজকে, তাই না? এখন পাওয়ারটাকে আমি দুই ভাগ করে দিব। একটা হচ্ছে এই √3 উপরে পাওয়ারটা চলে আসবে, তাহলে √3 মাথার উপরে আমরা পাইলাম 1/3। আর এটাকে আমি এভাবে ভেঙে না লিখে একটু সরাসরি লিখে দিই, কারণ আমরা সরাসরি লিখে ফেলতে পারবো, তাই না? তাহলে এটা করি যে √3 মানে হচ্ছে আসলে 3 মাথার উপরে পাওয়ার হাফ। √3 মানে হচ্ছে 3 মাথার উপরে পাওয়ার হাফ। আর ওর মাথার উপরে যদি 1/3 কে বসাই দেওয়া হয়, 1/3 কে বসাই দেওয়া হয়, তাহলে পাওয়ারে গুণ হয়ে সেটা হয়ে যাবে 1/6। তাহলে 3 টু দি পাওয়ার 1/6 হয়ে গেল ও। সরাসরি লিখে দিয়েছি, কারণ এটাকে নিয়ে লাইন নষ্ট করার কোনো দরকার নেই। আর এই পাওয়ারটা যখন ওর উপরে নামবে তখন আমরা এভাবে লিখতে পারবো cos π/6 প্লাস মাইনাস i sin π/6 এত হোল টু দি পাওয়ার 1/3। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে 2n পাই পরিমাণ বর্ধিত করা, আর কোনো কাজ নাই। এরপরেরগুলো আমি না করাই দিলেও চলবে, তাও আমি খুব দ্রুত করাই দেওয়ার চেষ্টা করি। 3 টু দি পাওয়ার 1/6 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, cos এটাকে লিখলাম 2n পাই প্লাস π/6, তারপরে প্লাস মাইনাস i sin 2n পাই প্লাস π/6, আর এটা পুরোটার মাথার উপরে 1/3 এখনো রয়ে গেছে। ওকে, এরপর আমি এখানে একটা লসাগু করবো, লসাগু করে 1/3 এখানে গুণ করে দিব, গুণ করার পরে যা আসবে তাই আনসার। খালি যেখানে যে লাইনটা আসবে লাস্টে একদম, যেখানে n ইকুয়াল টু কত লিখবো, তা আমাদের প্রশ্নে x ইকুয়াল এখানে মান চাইছে 6টা, তাহলে n ইকুয়াল টু আমরা বের করব 6টা মান। তাহলে আমাকে লিখতে হবে n এগুলো 0 1 2, আর লেখা যাবে না কারণ আমি এখানে 3টা লিখে ফেলছি। তো 3টা লিখে 6টা কিভাবে হবে, ওইটা প্লাস মাইনাস আসবে, তাহলে 0 দিলে 2টা আসবে প্লাসে মাইনাসে, 1 দিলে 2টা আসবে প্লাস মাইনাস, 2 দিলে 2টা আসবে প্লাস মাইনাস, টোটাল 6টা হয়ে যাবে। ওকে, তাহলে এটার বাকি অংশ অবশ্যই নিজে করে রাখতে পারবা। আর এরপরে আমি এই 6 নাম্বার অঙ্কটা একটু দেখাই দিই, কারণ x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণটার সমাধান কিন্তু একটু জটিলতা আছে, তবে মাঝখানে কতটুক বুঝাই দিলে বাকিগুলো তুমি এমনিই বুঝতে পারবা, সেগুলো আমাকে আর করাই দিতে হবে না। আচ্ছা, তো এবার আমরা যে প্রশ্ন নিয়েছি ওটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। দেখতে পুরোপুরি ওর মতো, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, কিন্তু একই রকম বলে তুমি যদি এখন ইগনোর করো তাহলে বুঝবা যে এটা তুমি পরীক্ষার হলে পারবা না। ওকে, তাহলে এটাকে ইগনোর করা যাবে না, এটা অনেক জটিল একটা অঙ্ক। তাহলে আমি প্রথমে এটাকে ওর মতো করে দ্বিঘাত সমীকরণে পরিণত করি, যে x স্কয়ার হোল স্কয়ার প্লাস এটা এক্স স্কয়ার যেমন আছে তেমন থাক প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, সুতরাং আমি এখন এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছি সেগুলোর যে ফর্মুলা সেখান থেকে শিক্ষা নিয়ে আমি এটা সরাসরি করে দিতে পারতেছি। এক্স স্কয়ার টু মাইনাস বি, এখানে বি মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে 1, এদিকে সি মানে হচ্ছে 1 ইকুয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2a, এ মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি গবেষণা করে কি পাচ্ছি, -1 তার জায়গায় থাক প্লাস মাইনাস, এটা হচ্ছে রুটের ভিতরে আমরা -3 পাবো, রুট ওভার -3 ডিভাইড বাই 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি -1 প্লাস মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। কেন এটা এইভাবে লিখতে পারি সেটা আমরা ওই এখানে প্রথম অঙ্কটাতে দেখছি, যার কারণে আমি এখন আর ব্যাখ্যা দিলাম না। এবার এটার ঘটনা এভাবে হয়ে যাবে -1/2 প্লাস মাইনাস i√3/2। তাহলে একই মায়ের দুই সন্তান, দুজন ভাগ করে নিছে। ওকে, এবার আমি সাইন আর কজে এটাকে স্থানান্তরিত করব, এই টাইমেই তোমার মূল প্রবলেমটা হবে। তো এখন নর্মালি আমাদের চোখে কি দেখা যায় সেটা হচ্ছে এখানে হচ্ছে হাফ হচ্ছে cos 60 ডিগ্রি, আর √3/2 সেটা হচ্ছে sin 60 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। না, তুমি সম্পূর্ণ ফেল করছো এবং তুমি কিচ্ছু পারো না। আসলে এখানে প্রবলেমটা হচ্ছে এই মাইনাস চিহ্ন শুদ্ধা তোমাকে ডিগ্রিতে পরিণত করতে হবে, কারণ এখানে তুমি মাইনাস চিহ্নটাকে এখানে জমা করে রাখবা, তারপর তুমি এটাকে ওইয়া করবা, এরপরে ডিগ্রিতে করে তুমি ডিমোভরের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবে না, কারণ ডিমোভরের উপপাদ্যে এই ব্যাটার সামনে যে কসটা থাকে একটু দেখি, কজের সামনে কোনো মাইনাস থাকতে পারবে না, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা সূত্রটা শিখছিলাম, এখানে প্লাস না হয়ে মাইনাস হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই কজের সামনে মাইনাস হবে আর তুমি ডিমোভরের সূত্র অ্যাপ্লাই করবা, সেটা কখনোই সম্ভব নয়, যার কারণে তোমাকে এমন কিছু করতে হবে যেন এখানে মাইনাস না থাকে। তো সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে cos 3π/2 ইকুয়াল টু হচ্ছে -12। ওকে, এটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে, cos 3π/2 ইকুয়াল টু -12। আবার ওইদিকে sin 3π/2 ইকুয়াল টু হচ্ছে √3/2। ওকে, তাহলে আমরা এখানে এই রাশিটা ব্যবহার করলে মাইনাস চিহ্ন সহ সেটা কজে পরিণত হবে, যার কারণে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো ডিমোভর। তাহলে -12 না লিখে আমি লিখবো cos 3π/2 প্লাস মাইনাস i √3/2 না লিখে আমরা লিখবো sin
3π/2। হ্যাঁ, এখন একটা ছোট্ট প্রশ্ন হয়তো থাকতে পারে, সেটা হচ্ছে √3/2, √3/2 এটাকে আমি চাইলে তো sin π/6 লিখতে পারতাম, sin π/3 লিখতে পারতাম, কারণ sin π/3 ইকুয়াল টু কিন্তু √3/2। কিন্তু কেন আমি এটাকে sin π/3 লিখলাম না? কারণ হচ্ছে আমি যদি এখানে sin π/3 লিখি, এই থিটাটা হয়ে যাবে π/3 আর এই থিটাটা হয়ে যাচ্ছে 3π/2। দুইটা থিটা একই রকম না হলে আবার ডি ময়ভরের সূত্রে অ্যাপ্লাই করা যায় না, যার কারণে আমাকে করতে হচ্ছে কি কজের থিটাটা যেরকম দেখতে সাইনের থিটাটাও ঠিক সেরকম দেখতে বের করে এনে তারপর আমাকে এখানে বসাইতে হয়েছে। তো সবচেয়ে ভাগ্যের ব্যাপার এটা যে sin 3π/2 মানও কিন্তু √3/2, আবার sin শুধু π/3 মানও হচ্ছে √3/2, যার কারণে আমরা এখানে কজের জন্য যেটা ব্যবহার করছি সাইনের ওই মানটাকে খুঁজে বের করছি যেন আমরা ডি ময়ভর অ্যাপ্লাই করতে পারি। আর এরপর আমাদের কাজ কি, এক্স ইকুয়ালটা আমরা লিখবো এটার মাথার উপরে এরকম 1/2 চলে আসবে, আর বাদ বাকি কাজ 2nπ যোগ করে টোরে যা হয় যেভাবে আসে সেভাবে একদম একই রকম আসবে। যেহেতু এখানে পাওয়ার 4 সেহেতু লাস্ট লাইনে যেখানে দিয়ে n ইকুয়ালটা আমরা 0, 1 লিখবো, কারণ একটা প্লাসের জন্য একটা মাইনাস জন্য এভাবে করে দুইটার জন্য আমরা 4টা আনসার পেয়ে যাবো। ওকে, তাহলে এই প্রশ্নের সমাধানও বাকি অংশটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখবো। আচ্ছা, তো এবারের প্রশ্নটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণের মধ্যে নাই, কারণ এখানে দেখা যাচ্ছে যে সমীকরণটা 4টা পদ চলে আসছে। তো দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 3টা পদ থাকে, 4টা থাকে না। তো প্রশ্নটা বলছে কি x⁴ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে দ্বিঘাত সমীকরণ অ্যাপ্লাই করতে পারবো না, তবে আমাদের হাতে আরেকটা সুন্দর মেথড আছে। সেটা হচ্ছে আমরা যখন ক্লাস 9-এ পড়ছি তখন আমরা একটা অধ্যায়ে ভাগশেষ উপপাদ্যের একটা সাহায্যে সমাধান একটা অধ্যায় করছিলাম। সেটা করতে হয় কি, এইখানে এক্স এর মান কত বসাইলে 0 হয় সেটা আগে খুঁজে বের করতে হয়। তো এক্স এর মান যত বসাইলে 0 হয় ততকে দিয়ে একটা উৎপাদক বের করতে হয়, তারপর 2 লাইন একসাথে করতে হয়, এই এক লাইন এভাবে করে এখানে এভাবে লিখে ধরলাম এটা 1 বসালে 0 হয়, তাহলে এক্স এর উৎপাদক হয় x-1, এভাবে করে এটা পিছনের দিকে নিয়ে করতে হয়, এখানে গুণ টুন করে লাইনটা ফিল আপ করতে হয়, যাকে আমরা সরাসরি এভাবে বলতে পারি যে ভাগশেষ উপপাদ্যের ব্যবহার, তাই না? তো যারা ভাবছো যে এটা ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হবে তারা আসলে সুপার ট্যালেন্ট, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য দিয়ে চিন্তা না করেও করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে প্রথমে যখন আমরা কোনো একটা সমাধানের অঙ্ক পাবো আমরা সবসময় চেষ্টা করব যে সেখানে কমন যায় কিনা, আর কমন দিয়ে অঙ্কটাকে মিলানো যায় কিনা সেটা টেস্ট করা। সবার আগে আমরা দেখব যে ওইখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে সেকেন্ড অপশন কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য টুপদ এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে কমন গিয়ে অঙ্কটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। দেখি একটু, আমি এই দুজন থেকে x⁴ কমন নিব। তাহলে x⁴ যদি কমন নিই এখানে থাকবে x³ প্লাস 1 প্লাস এই দুজন থেকে আমি 1 কমন নিব। 1 কমন নিলে এখানে x³ থেকে যাবে প্লাস 1 যেমন আছে তেমন থেকে যায়, ফলে 0। তাহলে এখন দেখা যাচ্ছে এই রাশিটাতে x³ প্লাস 1 আছে, এই রাশিটাতে x³ প্লাস 1 আছে। ওকে, তাহলে এই x³ প্লাস 1 এটা আমি কমন নিয়ে ফেললাম। তাহলে x³ প্লাস 1 যদি কমন নিই ওর থেকে এখানে আর x⁴ বাকি থাকে, প্লাস x³ প্লাস 1 ওর থেকে যদি কমন নিই তাহলে এখানে আর 1 বাকি থাকে, ইকুয়াল টু 0। তাহলে এখন এই ধরনের ফরমেশন থেকে আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, হয় x³ প্লাস 1 ইকুয়াল টু 0, আরেকটা লিখতে পারি অথবা x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু আমি এই অথবা x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0 এটা আর ডান পাশে এক্ষুনি লিখবো না, কারণ এই ব্যাটার সমাধান বের করতে অনেক জায়গা লাগবে, যার কারণে পুরো খাতাটাই আমার দরকার হবে। ডান পাশে অথবা ওইটাকে করার সুযোগ থাকবে না। এজন্য আমরা প্রথমে হয় এত ইকুয়াল টু 0 দিয়ে ওর মানটা আগে বের করে আনবো, তারপরে আমরা অথবা x⁴ ইকুয়াল টু 0 দিয়ে বাকি মানটা বের করে আনবো। তো এটার মান আমি পুরোটা বের করে দিব না, কারণ এটা সহজ আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো x³ ইকুয়াল টু -1, পক্ষান্তর করছে যার কারণে -1 হয়ে গেছে। আবার এদিকে ডি ময়ভর সাহেবের একটা বিরক্তিকর উপপাদ্য আছে, ওইটা অ্যাপ্লাই করতে হবে। তো x³ ইকুয়াল টু -1 থাকলে তার ওইটা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে এখন করতে হবে কি এটাকে ডি ময়ভরের সিস্টেমে পাঠাইতে হবে। আর সেটার একটাই উপায়, সেটা হচ্ছে cos θ sin θ বানাই দেওয়া। তাহলে -1কে আমরা cos এবং sin দিয়ে কিভাবে প্রকাশ করতে পারি? আমার মনে হয় সেটা হচ্ছে cos π প্লাস i sin π, এভাবে লিখলেই মনে হয় সেটা ভালো হয়, তাই না? কেন? কারণ cos π এর মান হচ্ছে সরাসরি -1 আর এই sin π এর মান হচ্ছে 0। তো 0 যদি i এর সাথে গুণ হয় এটা পুরাই 0 হয়ে যাবে, ওইদিকে -1টা থেকে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি x ইকুয়াল টু কত পাচ্ছি? cos π প্লাস i sin π হোল টু দি পাওয়ার
1/3, মানে এখানে যেটা 3 ছিল সেটা ওইখানে গিয়ে 1/3 হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি 1/3 এখানে গুণ করে দিতে পারবো ডি মরভিওর উপপাদ্যের সাহায্যে। 1/3 যদি আমি এখানে গুণ করে দিই তাহলে আমরা একটা মাত্র আনসার পাবো, কিন্তু এখানে আমার 3টা আনসার অ্যাটলিস্ট আনতে হবে। এই সমীকরণের দিকে এখন তাকাবো না, কারণ এই সমীকরণের একটা পার্টিশন নিয়ে আমি কাজ করতেছি, তো আমার অঙ্কটা আসলে এখান থেকে শুরু হচ্ছে বলে চিন্তা করতে হবে। তাহলে আমি এখানে কি করব, 2n পাই যোগ করে দিব, cos 2n পাই প্লাস পাই প্লাস i sin 2n পাই প্লাস পাই, অতিরিক্ত 2n পাই যোগ করা শেষ, এরপর মাথার উপরে 1/3 লিখে দিব। এবার 1/3টা গুণ করে দিই, কোনো অসুবিধা নেই, কারণ এখানে লসাগুটার সঙ্গে কিছু করতে হচ্ছে না। তাহলে 1/3 যদি এখানে গুণ করে দিই, তাহলে cos 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 প্লাস i sin 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। ওকে, যেখানে একটু লিখে ফেলতে হবে, কারণ এখানে একটা অংশ শেষ যেখানে n ইকুয়াল টু 0 1 2। কেন 0 1 2? কারণ এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই, 0 বসালে একটা আসবে, 1 বসালে আরেকটা আসবে, 2 বসালে আরেকটা আসবে, তো 3টা মান আসবে। আমার এখানে 3টা মান দরকার, এই সমীকরণে আমার 3 ছিল, তাহলে x এর মান এখানে আমি 3টা পেয়ে গেছি। এই হয় এতগুলো লিখছি। এবার আমি পরের লাইনে এর নিচে, আমি নিচে তো লিখতে পারতেছি না, এর নিচে লিখবো অথবা x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0, এটা এবার করা শুরু করবো। তাহলে এটার কাহিনী একদম একই, x⁴ ইকুয়াল আবার -1 আসবে, এই -1-এর জন্য আমি আবার এটা লিখবো, এটার পর আমি এই লাইনটা লিখবো, খালি একটাই চেঞ্জ হবে, এখানে যেটা 1/3 আছে ওইখানে সেটা 1/4 হবে। তারপর এরপর আমি এই লাইনে আসবো, এরপর এই লাইনে আসবো, তো 1/4 যখন এখানে গুণ হবে সেটা এত ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। আর যেখানে n ইকুয়াল টু এখানে 0 1 2 3 লিখছি, ওইখানে n ইকুয়াল টু হবে 0 1 2 3 পর্যন্ত হবে। তাহলে এটা লাস্ট লাইনে n ইকুয়াল টু হবে 0 1 2 3, ব্যাস এটা সমাধান শেষ হয়ে গেল। তাহলে অর্ধেক অংশ এখানে পাইছি, অর্ধেক অংশ ওইখানে পাইছি। ওকে, তাহলে আর এটাকে নতুন লাস্টে একটা আমরা এইভাবে লিখে না, সুতরাং নির্ণয় সমাধান এত, এই লাইনটা একদম লেখার দরকার নেই, কারণ এই লাইনটা লিখতে গেলে আমাকে x উল্টো এটাও লিখতে হবে, x উল্টো ওইটাও লিখতে হবে, যা অনেক লম্বা হয়ে যাবে, দরকার নেই আমার। এটা এখানে আর ওইটা এখানে n ইকুয়াল টু এত পর্যন্ত লিখলেই আনসার, কোন এভাবে ANS আনসার এইটাও লেখার দরকার নেই, জাস্ট একটু করে দিলে কাটছে। স্যারের না বুঝলে আমার কিছু করার নেই। ওকে, স্যারে না বুঝলে তোমার কোনো দোষ নাই, কারণ এটা স্যার অনার্সে আসছে আর তুমি এই যে অঙ্কটা করছো খালি লাস্টে একটা আনসার শব্দটা লেখো না, সেই জন্য স্যার বুঝতেছে না, এটা এই ক্ষেত্রে হবে না ভাই। কারণ এইসব ব্যাপারগুলো শুধুমাত্র ইন্টারমিডিয়েট পর্যন্তই ধরা হয়, যে স্টুডেন্ট আনসার লেখে নাই, দেওয়া আছে লেখে নাই, ওইটা লেখে নাই, সেটা লেখে নাই, এইসব লেখা দিয়ে এখন আর তোমাকে কোনো বিরক্ত করা হবে না, নাম্বার দেওয়া হবে। তুমি যদি দেওয়া আছে না লিখো অথবা প্রমাণিত শব্দগুলো না লিখো, কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে কোনো ঝামেলা করবে না, সাইড নোট দাও নাই, কিচ্ছু করবে না। কিন্তু তুমি যদি এসএসসির স্টুডেন্ট হইতা, ইন্টারের স্টুডেন্ট হইতা, তখন তোমাকে সাইড নোটের জন্য নাম্বার কাটবে, সেটা পরীক্ষককে তার নির্দেশনাতেই দেওয়া আছে, যে একজন এক্সামিনার খাতা যখন কাটবেন তাকে নির্দেশনা পাঠানো হয় যে সাইড নোট না লিখলে তুমি নাম্বার কেটে দিবা, এটা না করলে তুমি নাম্বার কেটে দেবে। কিন্তু অনার্স মানে হচ্ছে গবেষণামূলক একটা সাইড, এইখানে গবেষণা করতে এসে তুমি সাইড নোট দিছো কি দাও নাই সেটা আমাদের বোঝার বিষয় না। তুমি এই যে লাইনটা এখান থেকে এখানে লিখছো, সুতরাং তুমি জেনেই লিখছো, সাইড নোট দেওয়ার কোনো দরকার নাই। ওকে।